ঠিক আছে, আমরা হচ্ছে মুঘল সাম্রাজ্যটা আজকে পড়াচ্ছি। ক্লাস 7-এর পঞ্চম অধ্যায়ে রয়েছে মুঘল সাম্রাজ্য, অর্থাৎ যে সাম্রাজ্যটা প্রায় হচ্ছে 1526 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1857 খ্রিস্টাব্দের অর্থাৎ সিপাহী বিদ্রোহ পর্যন্ত কিন্তু তার অস্তিত্ব কোনো মতে টিকে থাকবে। সেই সাম্রাজ্যের কথাটা আমরা এখানে পড়তে যাচ্ছি পঞ্চম অধ্যায়। এর মধ্যে আমরা এইখানে যে গুরুত্বপূর্ণ সময়টা পড়বো, যেখানে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1707 ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত, এবং এই ঔরঙ্গজেবের সময় থেকে বাকি সময়টা কিন্তু আমরা ক্লাস 8-এর ইতিহাসে পড়বো। কি বলছি, বোঝা গেল? তো আমরা মুঘল সাম্রাজ্যের প্রথম পর্যায়টা আমরা 7-এ পড়তে যাচ্ছি। তো এর আগের চ্যাপ্টারটা তো আমরা পড়েছি, চতুর্থ অধ্যায়ে সুলতানি শাসন পড়েছি। দিল্লিতে সুলতানি শাসনটা আমরা পড়েছি কত না 1206 থেকে। দিল্লি সুলতানিটা কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়েছি? দিল্লি সুলতানিটা আমরা 1206 অর্থাৎ মোহাম্মদ ঘুরির থেকে শুরু করে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের দাস বংশ থেকে শুরু করে লোদি বংশ পর্যন্ত, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি পর্যন্ত, অর্থাৎ এই যে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ যেখানে পানিপথের যুদ্ধ হবে। পানিপথ বলে একটা জায়গা রয়েছে, পানিপথ। সেই পানিপথে যুদ্ধে ইব্রাহিম লোদির সঙ্গে বাবর, অর্থাৎ যে মুঘল বংশের প্রতিষ্ঠাতার লড়াই হবে, সেই লড়াইতে বাবর জিতে যাবে, অর্থাৎ দিল্লি সুলতানি তখন সেইখানে তার শেষ হয়ে যাবে। এবং তারপরে 1526 থেকে শুরু হয়ে যাবে মুঘল সাম্রাজ্য ভারতে। বুঝতে পেরেছিস? অর্থাৎ দিল্লিতে মুঘল শাসন শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে 1526 থেকে 1707 সাল পর্যন্ত, ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত। আমরা 7-এর ইতিহাস বইতে আমরা পরপর পড়ব। তো আমাদের এই ইতিহাসের যে চ্যাপ্টারটাতে যে যা বিষয়বস্তুটা রয়েছে তাকে আমরা কয়েকটা পার্টে যদি ভাগ করে নিই। প্রথমে আমরা মোগল সাম্রাজ্যটা কি করে প্রতিষ্ঠা পাবে বাবরের হাত দিয়ে, এবং বাবর কতগুলো যুদ্ধের মধ্য দিয়ে দিল্লিতে তার সিংহাসন প্রতিষ্ঠা করবেন, এবং এই বাবর কোথা থেকে এসেছেন, তিনি কে ছিলেন আগে, এবং তারও সামান্য ইতিহাসটা আমরা এই চ্যাপ্টারে জানবো। ফার্স্ট যে আমরা এখানে পড়াবো ক্লাসটাতে, এখানে আমরা জানবো। তারপরে বাবরের সন্তান অর্থাৎ তার বংশধররা ধীরে ধীরে হুমায়ুন, এবং হুমায়ুনের সময় শের শাহের শাসন ব্যবস্থা কিন্তু একটা সময় শুরু হয়ে যাবে আফগান শাসন, অর্থাৎ হুমায়ুনকে সরিয়ে দিয়ে আকবর, অর্থাৎ সেই যে সুলতানি শাসনের যে আফগান শাসকের মধ্যে একজন, সেই হুমায়ুনকে সরিয়ে দিয়ে আবার দিল্লির সিংহাসনে বসে যাবে। সেই শের শাহ কত সময় পর্যন্ত সিংহাসনে থাকবেন, তারপরে হুমায়ুন পুনরায় আবার দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করবেন, অর্থাৎ হুমায়ুন আবার দিল্লির সিংহাসনে মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করবেন। এবং তারপরে হুমায়ুনের ছেলে আকবর, তার ছেলে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীর থেকে ধীরে ধীরে শাহজাহান, ঔরঙ্গজেব প্রভৃতি শাসকরা এখানে রাজত্ব করবেন। তো আমরা বিভিন্ন এই ঔরঙ্গজেব শাসক পর্যন্ত আমরা এখানে ক্লাস 7 ইতিহাসে পড়ব। এবং এছাড়া এইখানে যে এদের শাসন ব্যবস্থায় যে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করব। 1 নম্বর দিক কি, এই মুঘলদের রাজপুত নীতি, অর্থাৎ তৎকালীন মুঘল সময়ে, মুঘল শাসন ব্যবস্থার সময় ভারতের যে আমরা যদি ম্যাপটা দেখে থাকি, এখানে গুজরাট এবং রাজস্থানের পাশাপাশি অঞ্চল, এখানে রাজপুতরা শক্তি ছিল। রাজপুত শক্তির সঙ্গে এই মুঘল শক্তি যেখানে দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছিল, মুঘলদের সঙ্গে লড়াই বাঁধবে। সেই লড়াইটাকে কিভাবে বিভিন্ন মুঘল সম্রাটরা তাদের সঙ্গে বিভিন্ন সময় মৈত্রী নীতি কিংবা বিবাহ নীতি কিংবা প্রত্যক্ষ যুদ্ধ নীতি নিয়েছিল, সেইগুলো বিভিন্ন সময়ের যে মুঘল সম্রাটরা কিভাবে নীতি নিয়েছিল রাজপুতদের সঙ্গে, সেটা একটা নীতি আমরা পড়তে যাব, মুঘলদের রাজপুত নীতি। আর একটা জিনিস পড়তে যাব যে দাক্ষিণাত্য। মুঘলরা তো উত্তর ভারতে দিল্লিতে রাজত্ব করতো, তো ধীরে ধীরে তারা যখন রাজ্য বিস্তার করতে যাচ্ছিল, তখন দক্ষিণ ভারতের দিকেও তাদের নজর পড়বে, যেটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য সাধারণত কোথায় হয়? ভারতের মাঝ বরাবর যে বিন্ধ্য পর্বত রয়েছে, সেই বিন্ধ্য পর্বতের নিচের অংশটাকে দাক্ষিণাত্য বলা হয়। এই দাক্ষিণাত্য অংশের দিকে যে মুঘলদের যে নীতিটা কি রকমের হবে, তারা কিভাবে ওই দাক্ষিণাত্যের অঞ্চলটাকে ধীরে ধীরে তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছে, বিভিন্ন সময়ের মুঘল সম্রাটরা কখন কি রকমের নীতি নিয়েছে, সেটা আমরা আরেকটা পার্টে পড়ব। এবং শেষ পার্টে আমরা এই বাদশাহী শাসন সম্পর্কে পড়ব, অর্থাৎ এই যে মুঘল সম্রাটরা যারা বাদশাহ উপাধি নিয়ে এখানে দিল্লিতে শাসন করতেন, তারা
কিভাবে তাদের শাসন প্রণালী চালনা করেছেন। অর্থাৎ তাদের শাসন প্রণালী বলতে তারা বিভিন্ন শাসকদের দ্বারা শাসন কিভাবে প্রণালী নিয়েছিল। তো এই সমস্ত মোগল সম্রাটদের মধ্যে আমরা জানবো আকবর কিন্তু শ্রেষ্ঠ সম্রাট। তিনি প্রায় 50 বছর ধরে দিল্লির সিংহাসনে বসবেন এবং তার সময়ে সুশাসন প্রতিষ্ঠা হবে। তো বিশেষ করে আমরা আকবরের শাসন ব্যবস্থাটা একটু ভালো করে জানবো। সঙ্গে সঙ্গে এখানে যে আমরা আফগান শাসক যিনি হুমায়ুনকে সরিয়ে দিয়ে দিল্লির সিংহাসনে বসবেন মাঝের দিকে একবার, তো তিনি কিন্তু একজন দক্ষ শাসকের পরিচয় দেবেন। তিনি কতগুলো সংস্কার সাধন করবেন, যে রাজস্ব সংস্কার থেকে শুরু করে তারপরে পাট্টা কবুলিয়ত প্রথা থেকে শুরু করে ডাক হুলিয়া প্রথা থেকে শুরু করে ডাক যোগাযোগ কিংবা যোগাযোগ বৃহৎ কতগুলো রাস্তা তিনি তৈরি করবেন। সেইগুলো সম্পর্কে আমরা এই যে টোটাল মুঘল সাম্রাজ্যের পঞ্চম অধ্যায়টা রয়েছে এইখানে আমরা এই বিষয়টা জানবো। তো আজকে আমরা যে প্রথম অংশটা নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে কিনা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কি করে হবে এবং বাবর, এইটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং বাবর এই ব্যাপারটাতে চলে আসছি। যে মুঘল সাম্রাজ্য প্রথমে চলে আসছি যে মুঘল কারা। মুঘল অর্থাৎ মুঘল যারা মধ্য এশিয়ার যে মঙ্গল গোষ্ঠী কিংবা তৈমুর গোষ্ঠী যারা ভারত বিভিন্ন সময় আক্রমণ করেছিল তাদের বংশধররা ছিল হচ্ছে মুঘল। অর্থাৎ মধ্য এশিয়ার যে বিভিন্ন খোরসান, ইরাক, ইরান, তুরস্ক এই সমস্ত অঞ্চলে যে সমস্ত যে সম্প্রদায়রা বসবাস করত, বিশেষ করে মঙ্গল গোষ্ঠীর নেতার কথা আমরা জেনেছি চেঙ্গিস খান, কিংবা তৈমুর লং যিনি ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে, তারই বংশধরেরা ছিল কিন্তু মোগলরা। তো তৈমুর লং যখন মৃত্যু হয়ে যায় তারপরে কিন্তু এই যে মধ্য এশিয়ার তার সাম্রাজ্য কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। তো বাবরও একটা প্রদেশের বা পরগনার কিন্তু যে ফারগানা বলে একটা প্রদেশের কিন্তু তিনি শাসক নিযুক্ত হবেন। কিন্তু সেই সময় ভিন্ন ভিন্ন যে ফারগানার যে শাসকেরা যেমন ছিল উজবেক কিংবা সাফাবিরা ছিল, তারা কিন্তু ধীরে ধীরে ক্ষমতাবান হয়ে যাবে। ক্ষমতাবান হয়ে যাওয়ার ফলে কিন্তু তার অস্তিত্ব যখন বাবর দেখবেন যে তার অস্তিত্ব সম্পূর্ণ সংকটে পড়ে যাচ্ছে, তখন তিনি নিজে ভারতের দিকে অগ্রসর হবেন। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে তিনি দিল্লির দিকে আক্রমণ করবেন এবং দিল্লির দিকে অগ্রসর হয়ে দিল্লিতে তৎকালীন যে সুলতানি শাসন যখন নড়বড়ে হয়ে পড়ছিল, লোদি বংশের শেষ সম্রাটের দিকে সিকান্দার লোদি কিংবা ইব্রাহিম লোদি, তাদের সঙ্গে তার লড়াই হবে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে তিনি সেই লড়াইতে জয়লাভ করবেন এবং সেই লড়াইতে জয়লাভ করার পরে দিল্লিতে যে মুঘল সাম্রাজ্যে তিনি প্রতিষ্ঠা করবেন। এবং দিল্লির সিংহাসনে বসার পরে দিল্লিতে তখন যেহেতু সুলতানি শাসন চলছিল, তো দিল্লি ছাড়াও বাংলা গুজরাট বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যে আফগান শাসন চলছিল বা যে সুলতানি শাসন চলছিল। তো দিল্লিতে সুলতানকে হারানোর পরে সেই বাবরকে কিন্তু বিভিন্ন যে অন্যান্য প্রাদেশিক রাজাদের সঙ্গে, সুলতানদের সঙ্গেও কিন্তু তাদের লড়াই করতে হয়েছিল। বিশেষ করে বাংলার যে আফগান নেতার সঙ্গে লড়াই, কিংবা ভারতের যে রাজপুত শক্তি যারা ছিল, প্রাচীন যে রাজপুত জাতি ছিল, তাদের সঙ্গেও লড়াই করতে হয়েছিল। তো সেই রকম কতগুলো লড়াই তাকে পরপর করতে হয়েছিল এবং সেই লড়াইতে, তো এই লড়াই করার পূর্বে এই লড়াইয়ের গুলোর মধ্য দিয়ে কিন্তু তার সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করবেন। তো এই সময় বাবর যখন 1507 সালে ফরগনা প্রদেশের শাসক ছিলেন, তখন কিন্তু তিনি বাদশাহ বা বাদশাহ উপাধি নিয়েছিলেন। তো আমরা সুলতানি শাসনে দেখেছি কি তারা সুলতান উপাধি নিয়েছিল, কিন্তু মুঘল শাসকেরা সবাই কিন্তু বাদশাহ কিংবা পাদশাহ উপাধি নিয়েছিল। এই পাদশাহ কথাটার মানে কি, পাদ মানে কি প্রভু, আর শাহ মানেও শাসক। শাসক এবং প্রভু দুটোই হচ্ছে সমজাতীয় শব্দ, এর দ্বারা কিন্তু সার্বভৌম শাসককে বোঝানোর জন্য তারা এই উপাধিটা নিত। এবং তার এই উপাধি নেওয়ার পেছনে আরো একটা উদ্দেশ্য ছিল যে কি, তারা যে মুসলমান খলিফার আর তারা যে অন্তর্গত থাকলো না, তাদের যে আর অনুমোদনের প্রয়োজন নেই, সেইটা দিকটাও তারা স্পষ্ট করে দেওয়ার জন্য একটা ভিন্ন ধরনের উপাধি তারা নেওয়া শুরু করলো। তো দিল্লির সিংহাসনে বসার পরে যে বাবরকে যে দুটো লড়াই করতে হচ্ছিল, একটা হচ্ছিল খানুয়ার যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হলো। পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে হলো পানিপথের যুদ্ধ। তারপরে 1527 খ্রিস্টাব্দে হবে
যে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হবে, যেটা রাজপুত শক্তির সঙ্গে তাদের একটা লড়াই হবে, সেটা হবে খানোয়ার যুদ্ধ। বোঝা গেছে? খানোয়ার লড়াই, এটা কাদের সঙ্গে হবে? রাজপুতদের সঙ্গে, রাজপুত। আর এটা পানিপথের প্রথম যুদ্ধ বলা হবে। পানিপথের আরো একটা যুদ্ধ কিন্তু আমরা পরে পড়ব। তো পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হবে? বাবর এবং ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদির মধ্যে হবে। এছাড়া দিল্লিতে সিংহাসন প্রতিষ্ঠা করার পরে যে বাংলার আফগান শাসক একজন ছিল, বাংলার আফগান শাসকের সঙ্গে কিন্তু তার ঘরঘরার যুদ্ধ হবে। তখন বাংলার যে আফগানদের বিরুদ্ধে যখন লড়াই করবে, তখন বাংলার শাসক যে নসরত শাহ কিন্তু সেই লড়াইতে আফগানদের সঙ্গে লড়াই করবেন বাবরের বিরুদ্ধে। তো এইটাকে লড়াইকে বলা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। এটা কত সালে হবে? 1529 সালে। তাহলে এইভাবে পরপর 3 বছর, পরপর বছরগুলোতে মধ্যে এখানে তাকে লড়তে হবে ঘরঘরার যুদ্ধ। তাহলে এই যুদ্ধগুলোর মধ্য দিয়ে বাবর কিন্তু ধীরে ধীরে দিল্লির সিংহাসনে তার যে অস্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করবে। এরপরে কিন্তু তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার লড়াইয়ের তাগিদে তিনি কিন্তু আবার মধ্য এশিয়ার দিকে তিনি কখনো যাবেন। তো এই সময়ে দিল্লির সিংহাসনে তাহলে বাবরের সময়কাল কত সাল থেকে কত সাল আমরা দেখতে পাচ্ছি? 1526-এ তার শুরু হলো, কিন্তু তিনি বেশি দিন কিন্তু দিল্লির সিংহাসনে বসতে পারবেন না। মাত্র 1530 বছর বয়সে, 4 বছরের মধ্যেই 1530 সালে তার মৃত্যু ঘটে যাবে। তো তার মৃত্যুর পরে কে সেই মোগল সাম্রাজ্যের সম্রাট হবে তা নিয়ে একটা উত্তরাধিকার দ্বন্দ্ব চলে আসবে, উত্তরাধিকার। কিন্তু তার আগে কিন্তু তিনি উত্তরাধিকার নীতি যেটা আগে থাকতো, এই যে তৈমুর গোষ্ঠীর শাসকদের যে উত্তরাধিকার নীতি ছিল, যে তার কোনো শাসকের মৃত্যুর পরে তার যে সাম্রাজ্য যতজন তার যে মানে হয়তো বংশধর থাকবে সবার মধ্যে ভাগ হয়ে যাবে, এই রকম নীতি ছিল। কিন্তু বাবর সেই উত্তরাধিকার নীতি অর্থাৎ তৈমুর নীতি পরিবর্তন করে দিয়ে নিজের সন্তান অর্থাৎ হুমায়ুনকে কিন্তু দিল্লির সিংহাসনে বসিয়ে দিয়ে যাবেন। তো এখানে একটা ছোট গল্প রয়েছে যে এই যে বাবর এত কম বছর কেন বেঁচে ছিল, তার পিছনে একটা ছোট্ট গল্প তোদের বইতে রয়েছে। অর্থাৎ বাবর যখন একবার মধ্য এশিয়ার দিকে আক্রমণ করতে গিয়েছিল, তো সেখানে সেই সময় তিনি খবর পেয়েছিলেন যে হুমায়ুন খুব অসুস্থ। তখন তাকে বলা হয়েছিল যে কাজী বা যে মুসলমানদের যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছিল যে হুমায়ুন তার যদি কোনো প্রিয় জিনিসকে যে আল্লাহকে উৎসর্গ করেন তবে কিন্তু তার প্রাণ ফিরে পাবে। তো সেই জন্য কিন্তু বাবর কি করেছিলেন? নিজের জীবনকে নাকি উৎসর্গ করেছিলেন, অর্থাৎ বাবর নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন এবং যার জন্য নাকি হুমায়ুনের জীবন কিন্তু বেঁচে গেছিল। এইভাবে হুমায়ুন এর পরবর্তী শাসক হবেন হচ্ছে দিল্লির সিংহাসনে। তো এই দিল্লির সিংহাসনে বসা এবং তার পরবর্তী উত্তরাধিকার নিয়ে এতদূর পর্যন্ত কিন্তু আজকে আমরা এটা পড়ালাম। তো বইতে আমরা যেটা রয়েছে সেটা একটু পড়ে দেখছি, অর্থাৎ এই মূল বিষয়টা আমরা এইরকমভাবে বলে দিলাম। এখানে বইতে যেভাবে দেওয়া রয়েছে, দেখ প্রথমে তোদের রয়েছে প্রশ্ন কি মুঘল কারা। প্রথমে রয়েছে দেখ খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি। খ্রিস্টীয় 16 শতক, তোরা ইতিহাসে সাল বিভাজন পড়েছিস। 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হবে কত? 16 শতক। তাহলে খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি। 19 শতক আবার কাকে বলা হবে? 1800 থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত, এই সময়কে বলা হবে 19 শতক। তাহলে এই যে 1500 সাল থেকে 1600 এই সময়টাকে বলা হয় 16 শতক। এটাকে বলা হয় কত? 16 শতক। আর এটাকে বলা হচ্ছে 19। তাহলে এই সময়ের মধ্যে তাহলে অর্থাৎ প্রায় 1500 থেকে শুরু করে 1900, অর্থাৎ আমরা এই যে 1500 থেকে 1600 মানে কি যে 1526-এর কথা বলছি, এখান থেকে শুরু করে 1857 মহাবিদ্রোহ, এই সময়ের মধ্যে যেই সময়টার কথা বলা হচ্ছে। তাহলে খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষে শাসন করেছিল। অবশ্য খ্রিস্টীয় 18 শতকে, এই যে 18 শতক বলতে কোনটাকে বোঝায়? 18 শতক মানে 1700 থেকে 1800 সময়কে বলা হবে 18 শতক। অর্থাৎ আমরা বলেছি যে ঔরঙ্গজেবের মৃত্যু যখন ঘটে যাবে এই 1707 সালে, সেই সময় পর্যন্ত থেকে তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল। বললাম আমরা যে 1707 সালে যে ঔরঙ্গজেবের মৃত্যু হবে তারপর থেকেই কিন্তু তাদের ক্ষমতাটা অনেক কমে গিয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস, সেখানে এত বছর ধরে শাসন পরিচালনা করা খুবই কঠিন কাজ ছিল। প্রায় কত বছর? দেখ 1500 থেকে প্রায় যদি 1800, 16, 17, 18 প্রায় 350 বছর,
বুঝতে পেরেছিস? প্রায় 320 বছর ধরে সিংহাসন চালানো সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে কিন্তু খুবই একটা কঠিন কাজ। সেখানে এত বছর ধরে শাসন পরিচালনা করা খুবই কঠিন কাজ। মুঘলরা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজটা করেছিলেন, সেই শাসন সেখানে পরিচালনা করে গেছিলেন। তো এইখানে দেখ, একদিকে মঙ্গল নেতা চেঙ্গিজ খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লংয়ের বংশধররা আমরা মুঘল বলেই জানি। অর্থাৎ মুঘল কারা বললাম, যে এদের সবারই বংশধর নামেই এরা পরিচিত। মুঘলরা কিন্তু কি না তৈমুরের বংশধর বলতে বেশি নিজেদেরকে পছন্দ করত, বরঞ্চ তারা চেঙ্গিজ খানের বংশধর বলতে তারা যেন সামান্য কিন্তু বোধ করতো। সেটা বলছি দেখ, তাহলে মুঘলরা তৈমুর বংশের বংশধর হিসাবে গর্ববোধ করত, নিজেদের তারা তৈমুর বলেই ভাবতো, নিজেদেরকে যেন নিজেদের তৈমুর লং বলেই ভাবতো। বরং চেঙ্গিজ খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল। বোঝা গেছে, যদিও তারা সেই বংশের লোক ছিল কিন্তু তারা তৈমুর লংকে বেশি সম্মান করত না। ভারতবর্ষে প্রথম মুঘল বাদশাহ ছিলেন জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে বাবরের প্রকৃত নাম কি প্রশ্ন পড়বে? জাহিরউদ্দিন মোহাম্মদ জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে এর প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ বাবর। দেখ, 1526 সাল থেকে 1530 সাল পর্যন্ত। তো এইখানে একটা ছোট্ট টুকরো কথার মধ্যে তৈমুরের ব্যাপার কিংবা এই পাশে সাফাবি এবং উজবেকের কথা বলা হচ্ছে। তো আমরা টুকরো কথাটা একটু পড়ে নিচ্ছি। না, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেছিলেন। তাহলে প্রশ্ন পড়বে, প্রশ্ন দিকে রাখ, যেগুলো প্রশ্ন বলছি তাহলে সেগুলো লিখবি। যে বাবরের প্রকৃত নাম কি, এটা একটা প্রশ্ন। তা মোগল কারা, এটা একটা প্রশ্ন। মোগলরা কত সাল থেকে কত সাল অর্থাৎ কোন শতক থেকে কোন শতক পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল, প্রথমে প্রশ্ন এটা থাকছে। তারপরে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কত সালে, এটা হলো। আচ্ছা, তারা মুঘলরা মনে করতো যেহেতু তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 সালে, তাই মুঘলরা মনে করতো যে উত্তর ভারতে তাদের শাসনের অধিকার করার রয়েছে। অর্থাৎ একবার আক্রমণ করে গেছে, এখন ভাবছে যে ওটাও আমাদের সাম্রাজ্যের অধীনে রয়েছে। ভারতবর্ষে আসার আগে মুঘলরা ছিল মধ্য এশিয়ার কিছু অঞ্চলে শাসন করতো। আমরা যে বললাম মধ্য এশিয়ার অঞ্চলগুলোতে তারা শাসন করতো মুঘলরা। এর আগে চতুর্দশ শতক বলতে কি 1300 থেকে শুরু করে 1400 সাল পর্যন্ত সময়কে বলা হচ্ছে চতুর্দশ শতক। এই সময়ে তারা এই মধ্য এশিয়ায় তারা শাসন করত। মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগে মঙ্গল সাম্রাজ্য এই সময় পতন ঘটে যাবে। এই পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাহলে প্রথমে তৈমুরের আগে যে মধ্য এশিয়ায় শাসন করতো সে কে না মঙ্গল সাম্রাজ্য। মঙ্গল সাম্রাজ্যের পরে তৈমুর সাম্রাজ্য। তাহলে মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগ নিয়ে তৈমুর সাম্রাজ্য চলবে হচ্ছে মধ্য এশিয়া। বোঝা গেছে? তাহলে এবারে কি না তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করে ফেলবেন। সেই যে তৈমুর তিনি কি কি অঞ্চল জয় করবেন না পূর্ব ইরান, খোরসান। পূর্ব ইরানের আরেক নাম কি খোরসান। ইরাক, ইরান এবং তুরস্কের কিছু জায়গা অধিকার করবেন। তাহলে আমরা যদি বলি মধ্য এশিয়ায় কোন কোন দুটো বংশ শাসন করেছে, এক হচ্ছে মঙ্গল গোষ্ঠী, তৈমুরের চেঙ্গিজ খানের বংশধর মঙ্গল গোষ্ঠী, আর একটা হচ্ছে তৈমুরের বংশধর বা তৈমুর গোষ্ঠী। তাহলে 1400 শতকের দিকে কারা করেছে? তৈমুর গোষ্ঠী। আর তার আগে অর্থাৎ যখন এখানে সুলতানি চলছিল সেখানে তখন চলছিল চেঙ্গিজ খানের শাসন। বোঝা গেছে? তো এইভাবে এর যেহেতু খ্রিস্টীয় 15 শতকে তৈমুরের শাসন ক্ষমতায় ভাটা পড়ে যায়, তার শাসন অর্থাৎ মারা যাবে, তৈমুর মারা যাবে, তারপরে তার শাসন ক্ষমতায় ভাটা পড়ে যাবে। এর প্রধান কারণ ছিল তার বংশধরদের মধ্যে সাম্রাজ্যের ভাগের রীতি হয়ে যাবে। তাহলে সাম্রাজ্য ভাগের রীতি ছিল, এটা হচ্ছে বলা হচ্ছে তৈমুর নীতি। তৈমুর নীতি কি না তাদের সাম্রাজ্যকে তার উত্তরাধিকারীর মধ্যে পুরো ভাগ করে দেওয়া, এটা হচ্ছে তৈমুর নীতি। সেই রীতি মেনে কি হবে না 1494 খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র 12 বছর বয়সে ফরগান প্রদেশের শাসনভার পেয়ে যাবেন। এটা একটা প্রশ্ন রাখ। তাহলে তৈমুর বংশের শাসক কত বছর বয়সে কোন প্রদেশের শাসনভার পান? বোঝা গেল? এই প্রশ্নটা ওখানে লিখবি। এবারে পরবর্তী মধ্য এশিয়ায় রাজনীতিতে, এই পরের রাজনীতিতে মধ্য এশিয়াতে আরো কে কে রাজনীতির উদ্ভব হবে না সাফাবি এবং উজবেক। সাফাবি এবং উজবেকদের মতো তারা কিন্তু আর সাফল্য পাবে না বারবার। এই সাফাবি আর উজবেক কারা? এই টুকরো কথার মধ্যে পাশে লেখা রয়েছে। দেখ, সাফাবি কারা না সাফাবিরা ছিলেন ইরানের একটি রাজবংশ। এরা খ্রিস্টীয় 16 শতক থেকে 18 শতক পর্যন্ত, অর্থাৎ 1600 থেকে প্রায় 1800 শতক পর্যন্ত এরা শাসন করেছে। আর উজবেক কারা? উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটা তুর্কি ভাষাভাষী গোষ্ঠী, অর্থাৎ সব মধ্য এশিয়ার কথাই বলা হচ্ছে।
খ্রিস্টীয় 16 শতক থেকে এরা অষ্টাদশ শতক পর্যন্ত এরা একাধিক রাজ্য জয় করেছে। তাহলে মধ্য এশিয়ায় এই যে বললাম সাফাবি, উজবেক আর বাবর, অর্থাৎ এই মানে তৈমুর গোষ্ঠীরা এইভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। বাবর কত সালে? 1494 সালে ফারগান প্রদেশের শাসক নিযুক্ত হয়েছিল। মাত্র কত বছর বয়সে? 12 বছর বয়সে। তাহলে এই প্রশ্নগুলো করিস। তারপরে এখন কি করবে দেখ না, এই যে বাদশাহ কথাটার অর্থ কি, বাদশাহ কেন উপাধি তারা নিতে যাবেন না, মুঘল সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করতেন। তারা সার্বভৌম শাসক বোঝানোর জন্য এইটা ব্যবহার করতেন। কারণ কি, কারণ হচ্ছে কি, মুঘলরা কিন্তু সুলতান শব্দটি বা যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করত। মুঘলরা তাদের যুবরাজদের জন্য সুলতান শব্দটা ব্যবহার করতো। কি বলছে, বোঝা গেল? মুঘল শাসকরা কি শব্দ উপাধি নিত? বাদশাহ বা বাদশাহ, কিন্তু তার যে রাজ মানে যে রাজপুত্ররা তারা কি নিত? সুলতান উপাধি নিত। যেমন ধরো জাহাঙ্গীর যখন তখন সালিম ছিলেন, অর্থাৎ ছোট বয়সে তার নাম ছিল যে সালিম, তখন কিন্তু যুবরাজ হিসেবে সুলতান বলা হতো তাকে। যখন সলিম তখন তিনি যখন যুবরাজ হলেন তখন সুলতান সলিম বলা হতো। কিন্তু তিনি যখন সম্রাট হয়ে যাবে তখন বলা হবে কি না, বাদশাহ হচ্ছে বাদশাহ হবেন হচ্ছে বাবরের পুত্র জাহাঙ্গীর হবেন। তো এইভাবে অর্থাৎ তাদের ক্ষেত্রে উপাধির এই যে পার্থক্যটা খেয়াল রাখবি। তাহলে প্রশ্ন লিখবি যে মুঘল সম্রাটদের যুবরাজরা কি উপাধি নিতেন আর মুঘল সম্রাটরা কি উপাধি নিতেন। বুঝতে পেরেছিস? এটা এর দ্বারা কি বোঝানো চাইতেন, এই যে বাদশাহ উপাধি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইতেন কি, যে তারা যে শাসন করার ক্ষমতা, তাদের উপর শাসন করার ক্ষমতা বা তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভর করে না। বুঝতে পেরেছিস? কারণ এর আগে সুলতানরা আমরা শাসনে দেখেছি কি, যে খলিফাদের অনুমোদন নিতে হতো, অনেক কিছু ব্যাপার। তাই এরা কি করতো, এই পদবি চেঞ্জ করে দিল, যে তাদের উপাধি বাদশাহ উপাধি নিয়েছিল। এবার বাদশাহ বা পাদশাহ কথার মানেটা একটু আমাদের বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। দেখ, বাদশাহ বা পাদশাহ শব্দগুলি এটা ফরাসি শব্দ, বোঝা গেছে? এটা কি শব্দ? ফরাসি শব্দ। পাদ কথার অর্থ হচ্ছে প্রভু এবং শাহ কথার অর্থ কি? শাসক, ডাক দেয়া। তাহলে এই শাসক বা রাজা, এই দুটো শব্দ একযোগে যোগ করলে হতে পারে কি, এটা দুটো একই অর্থ বিশিষ্ট শব্দ, পাশাপাশি বসেছে। এর কারণ কি না, খুব শক্তিশালী শাসক, এই কথাটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হতো। এই 1507 খ্রিস্টাব্দে বাবর হচ্ছে কিনা পাদশাহ উপাধি নিয়েছিল। তাহলে বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নিয়েছিল? 1507 খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নিয়েছিল। তো এই সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? সার্বভৌম শাসক বলতে বোঝায় যে সর্বভূমির উপর তার জন্য শাসন করার অধিকার রয়েছে, আধিপত্য রয়েছে। সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর যে কোনো একজন মানুষের উপর আধিপত্য থাকতে পারে না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গার উপর অধিকার থাকতে পারে না। অর্থাৎ বুঝতে হবে, আধিপত্য একটা বিরাট অঞ্চলকেই বোঝাতো। সর্বভূমি মানে কিন্তু সারা পৃথিবীকে বোঝায়, কিন্তু এখানে সার্বভৌম শাসক বলতে আমরা বড় অঞ্চলকে বোঝাবো। বোঝা গেছে? যার শাসন করার ক্ষমতা বিরাট অঞ্চল জুড়ে থাকতো। অর্থাৎ এই শব্দটি শুধু শাসক নিজেই জানলেই হবে না, তিনি অধিকারেও টিকে থাকতে হবে তাকে। আচ্ছা, এরপরে মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা, বাবর সম্পর্কে একটু আমরা জেনে নিচ্ছি। ভারতে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব শুধু যুদ্ধের উপরই নির্ভর করেছিল না। বাবর যে এই যে বাবর যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে শুধু যুদ্ধ হয়েছিল, কিন্তু পরে যে শুধু যুদ্ধ হয়েছিল তা না। দেখ, একদিকে ভারতবর্ষের ক্ষমতাশালী রাজনৈতিক গোষ্ঠীগুলির সঙ্গে মুঘলদের সংঘাত হয়েছিল। তাহলে মুঘলদের সঙ্গে কাদের সঙ্গে লড়াই হবে? ভারতবর্ষের তৎকালীন যে শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীগুলো ছিল, কারা কারা ছিল সেগুলো, তাদের সঙ্গে তারা কি ব্যবহার করেছিল না, মৈত্রীও হয়েছিল, তাদের সঙ্গে বন্ধুত্বও করে নিয়েছিল। এর আগে আমরা জেনেছি যে পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। বাবর আফগান শক্তিকে পরাজিত করেছিল, অর্থাৎ বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করবে। এবং আফগানরা ছাড়াও ভারতে সেই সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ছিল কে? রাজপুত। তাহলে রাজপুতদের সঙ্গে লড়াই করতে হয়েছে। এই রাজপুত শক্তি বাবরের কাছে পরাজিত হয় এবং পরবর্তীকালে রাজপুতরা মুঘলদের প্রতি আনুগত্যও দেখিয়েছিল, অর্থাৎ তাদেরকে পরাজিত করেছিল। এখানে মুঘল রণকৌশল একটা টুকরো কথার মধ্যে রয়েছে। মুঘলরা কেন জিতে গেছিল, মুঘলদের কি এমন শক্তি ছিল না? দেখ, পানিপথ এবং খানোয়ার যুদ্ধ সম্পর্কে পরে পড়বো। এই যুদ্ধতে বাবরের রণকৌশলে একদিকে কামান ছিল আর বন্দুকধারী সৈন্য ছিল। তাহলে বাবরের সৈন্যবাহিনীতে কি কি ছিল? কামান ছিল আর বন্দুকধারী সৈন্য ছিল, এবং এরা দ্রুতগামী ঘোড়া সাওয়ারের তীরন্দাজ বাহিনীও ছিল।
ঘোড়াতে দ্রুত তীর চালিয়ে যুদ্ধ করতে পারতো সেই রকম সৈন্যও ছিল। এই দুইয়ের যৌথ আক্রমণের উপর নির্ভর করেছিল। তাহলে ঘোড়াসওয়ার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষের দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করতো, চার দিক দিয়ে ঘোড়া বাহিনী আক্রমণ করতো শত্রুপক্ষকে। আর কি হতো, শত্রুপক্ষের দুই পাশ থেকে, আর কামান এবং বন্দুকধারী সৈন্যরা সামনের দিক থেকে গোলাগুলি বর্ষণ করতো। তাহলে কি করে যুদ্ধ নীতিটা ছিল, দেখ যুদ্ধটা ঘোড়ার বাহিনীগুলো সামনের পেছনে পাশ দিয়ে সব আক্রমণ করতো, আর সামনের দিক দিয়ে হেঁটে চলা সৈন্যরা আর কামান নিয়ে এগিয়ে যেত। তাহলে এইভাবে তারা শত্রুকে ধ্বংস করে দিত। এই একই সাথে এই দুই ধরনের আক্রমণ, শত্রু যখন দিশেহারা তখন বাকি ঘোড়া সওয়াররা সামনের দিক দিয়ে আক্রমণ করে তারা ছত্রভঙ্গ করে দিত। এই ছিল তাদের রণকৌশল। এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী, তাহলে এটা তুরস্কের তুর্কি সেনাবাহিনী কিন্তু এই ধরনের রণকৌশল ব্যবহার করতো। এটাকে বলা হচ্ছে রুমি রণকৌশল। এই রুমি রণকৌশল কিন্তু বাবর যেহেতু মধ্য এশিয়া থেকে এসেছিল, তিনি সেই রণকৌশল নিয়ে কিন্তু তিনি ভারতে এসেছিলেন। এবং ভারতে তৎকালীন সময়ের শাসকরা এই শাসন মানে এই ধরনের যুদ্ধ কৌশল জানতো না, তাই তারা কিন্তু পারেনি। 1514 খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে পারস্যের রাজশক্তি সাফাবিদের সেনাবাহিনীকে পরাস্ত করেছিল। এই যে চলদিরানের যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল, দাগ দিয়ে রাখ। তাহলে 1514 খ্রিস্টাব্দে হয়েছিল চলদিরানের যুদ্ধ। এটা কাদের সঙ্গে হয়েছিল, পারস্যের রাজশক্তির সঙ্গে সাফাবিদের সেনাবাহিনী। এখানে পারস্যের রাজশক্তি সাফাবিদেরকে হারিয়ে দিয়েছে। আবার অটোমানদের কাছ থেকে শিখে একই কৌশল অবলম্বন করে 1528 খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সাফাবিরা উজবেকদের হারিয়ে দিয়েছিল। আরও একটা যুদ্ধের কথা আমরা জানতে পাচ্ছি, এটা মধ্য এশিয়ায় সংঘটিত যুদ্ধগুলো। এটা হচ্ছে কি জামের যুদ্ধ। তাহলে জামের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, 1528 খ্রিস্টাব্দে। এটা উজবেক আর সাফাবিদের মধ্যে, নিজেদের মধ্যে লড়াই। সেখানে সাফাবিরা উজবেকদের হারিয়ে দিয়েছিল। তাহলে দুটো মধ্য এশিয়ার দুটো যুদ্ধের কথা আমরা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে চালদিরানের যুদ্ধ, আর একটা হচ্ছে জামের যুদ্ধ। বোঝা গেছে? আচ্ছা, এরপরে চলে আসছি এক নজরে বাবরের আমলের কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা দিয়ে আজকে আমরা এখানে শেষ করব। এই যে খানুয়ার যুদ্ধের কথা আমরা বলেছি, 1527 খ্রিস্টাব্দে হবে মেওয়াড়ের রানা সংগ্রাম সিং। এই মেওয়াড় অঞ্চলটা কি, মেওয়াড় আর বলতে অঞ্চলকে বোঝায়। মেওয়াড় বলতে রাজস্থানের একটা অঞ্চল। সেইখানে তার যে সংগ্রাম সিং শাসক ছিলেন, তার সঙ্গে রানার সঙ্গে কিন্তু লড়াইটা হবে। রাজপুত শক্তির নেতৃত্ব দিয়েছিলেন। এই যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেছিলেন যে এটা হচ্ছে তোমাদের ধর্মযুদ্ধ। অর্থাৎ বাবর তো কম জন্য নিয়ে এসেছিল, তাহলে লড়াই করার জন্য তিনি তার সৈন্যবাহিনীকে আরো শক্তিশালী মনোভাব করার জন্য বলেছিলেন যে এটা তোমাদের ধর্মের লড়াই, অর্থাৎ একজোট হওয়ার জন্য মুসলমানদের ধর্মের লড়াই নাম তিনি ডাক দিয়েছিলেন। কিন্তু এটা প্রকৃতপক্ষে ধর্মের লড়াই ছিল না, আমরা জানবো। দেখ, তারা ছিল ধর্মযোদ্ধা বা গাজী নামে ডাকা হতো। তাহলে গাজী কাদের বলা হতো, ধর্মযোদ্ধাদের গাজী বলা হতো। আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তাহলে প্রশ্ন করতে পারে, খানুয়ার যুদ্ধে বাবর কেন ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন? না, তাদের যে সৈন্যদেরকে একত্রিত করার জন্য, একজোট করার জন্য, আর কিছু নয়। আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য, এই বাবরকে আবার সরিয়ে দেওয়ার জন্য কয়েকজন শাসক ও মুসলমান শাসক কিন্তু আবার রাজপুতদের সঙ্গে জুড়ে গিয়েছিল। অর্থাৎ এটা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ ছিল না। অর্থাৎ ধর্মযুদ্ধ কখন হবে, একেবারে হিন্দু মুসলমানের লড়াই, সেটাকে ধর্মযুদ্ধ বলা আছে, একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের লড়াই। কিন্তু এটা প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ ডাক দিলেও এখানে কিন্তু মুসলমানদের রাজপুতদের সঙ্গে অনেক মুসলমানরা আবার জুড়ে গেছিল। তাহলে এটা প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ ছিল না। বোঝা গেছে? এই যুদ্ধ ছিল, ধর্মযুদ্ধ কিন্তু ছিল না। এরপরে দেখ, ঘরঘরার যুদ্ধ। তাহলে বাবরকে আরো একটা যুদ্ধের সঙ্গে করতে হয়েছিল। আমরা বলেছিলাম যে আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেছিলেন। আফগানদের সঙ্গে তখন যোগ দিয়েছিলেন বাংলার নেতা নসরত শাহ। তাহলে ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে বাংলার কোন নবাব হচ্ছে আফগানদের সঙ্গ দিয়েছিল? নসরত শাহ। এটা একটা প্রশ্ন লিখবি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে চলে আসছি, বাবর কিন্তু বেশি দিন আর রাজত্ব করতে পারবে না। 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যু হবে, এবং সেটা আমরা একটু সামান্য পড়ে নিচ্ছি। উত্তরাধিকার নীতি, যেটা আমরা বলছিলাম যে তার মৃত্যুর পরে কে রাজা হবে, তার নীতিটা না। বাবরের সঙ্গে সামরিক অভিজাত পরিবার এবং বংশগত যোগাযোগ ছিল। সামরিক অভিজাত পরিবার বলতে কি, সামরিক যারা কাজ কারবার করতো, অর্থাৎ সৈন্যবাহিনীর যে প্রধানরা, তারা তো সেই শাসনের বিভিন্ন জায়গায় বসবাস করতো, তাদেরকে বলা হতো সামরিক অভিজাত। এই সামরিক অভিজাতের কথাটার মানে দেওয়া রয়েছে এখানে, পাশে পড়ে নিস। তো তারা কি করতো, তাদের বংশগত যোগাযোগ ছিল। শাসক শ্রেণীর সঙ্গে এই অভিজাতদের মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য, তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখতো।
মুঘল সম্রাটরা কি করতো, সামরিক অভিজাতদের সঙ্গে তাদের যোগাযোগ রাখতো। কিন্তু বাবরের পুত্র হুমায়ুনের আমলেও এই যোগাযোগ একটা আলগা হয়ে পড়েছিল, অর্থাৎ হুমায়ুন যখন শাসক হবে আলগা হয়ে যাবে। কারণ কি, এবং তার দুঃসময়ে ভাইরা তাকে সাহায্য করেনি। এই যে তৈমুর নীতি মোতাবেক উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল, হুমায়ুন কিন্তু তা মানেননি। অর্থাৎ তিনি উত্তরাধিকারী নীতি, যে তৈমুর নীতি, বাদ দিয়ে দিয়েছিলেন। তিনি উত্তরাধিকারের মধ্যে সমাজকে বা রাজ্যকে ভাগ করেন। বাবর শাসক হিসাবে হুমায়ুনকেই মনোনীত করে গিয়েছিলেন এবং হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই রেখেছিল এবং ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়ে দিয়েছিল। বোঝা গেছে? সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তার সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেন। এই জন্য অন্যান্য অঞ্চলের যে তার বিভিন্ন ভাইদেরকে ভাগ করে দিয়েছিল, সামান্য শাসকের ভার দায়িত্ব দিয়েছিল, তারা যেহেতু গুরুত্ব সহকারে তাদেরকে ভাগ করেনি, তারাও শাসন বিভিন্ন পরিচালনা করেন। সেই জন্য কিন্তু তার সাম্রাজ্য পথ একটা ধ্বংসের দিকে যাবে। তাই শেষমেশ একজোট হয়ে এই সময় কিন্তু আফগানরা এই সুযোগে লড়াই করবে মোগলদের বিরুদ্ধে। বোঝা গেছে? এই বাবরের একটা প্রার্থনা, একটা গল্প যেটা বলেছিলাম আমরা, যে হুমায়ুন একবার অসুস্থ হয়ে যাবে এবং সেখান থেকে বাঁচানোর জন্য বাবর যে তার নিজের জীবন উৎসর্গ করবে, এখানে তোদের গল্পের মধ্যে রয়েছে। তো আমরা আজকে এতদূর পর্যন্ত পড়ালাম। এর পরের ক্লাসে আমরা বলেছি যে হুমায়ুনের রাজত্বকাল এবং শেরশাহের রাজত্বকাল বইতে যেটা আছে একটু আলোচনা করব। তো আজকে এখান পর্যন্ত থাকছে।